আচ্ছা, তো চ্যাপ্টার 7 waves and sounds, right? Waves and sounds. তো এই ব্যাপারটা ক্ল্যারিফাই করার আগে what we need to know is simple harmonic motion এবং অথবা simple harmonic oscillation এই জিনিসটা কি? Because waves বলো sounds বলো they all generate from this. আচ্ছা, তো ওয়েভস কাদেরকে, আচ্ছা ফার্স্ট অফ অল আমাদেরকে সিম্পল হারমোনিক মোশন জিনিসটাকে ডিফাইন করার আগে উই নিড টু নো হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। আমি তোমাদেরকে পিরিয়ডিক মোশন বোধহয় পড়িয়েছিলাম একবার, তাই না? পিরিয়ডিক মোশন বলেছিলাম যে যদি কোনো একটা অবজেক্টের মোশন এমন হয় যেন অবজেক্টটা তার পাথ বা লোকাসের কোনো একটা সার্টেন পয়েন্টকে একটা নির্দিষ্ট একটা ডেফিনিট টাইম পর পর পাস করতেছে ফ্রম আ সেম ডিরেকশন, তখন সেটাকে আমরা পিরিয়ডিক মোশন বলি, তাই না? তো ফর এক্সাম্পল এটা যদি কোনো একটা সার্কুলার পাথের সেন্টার হয়, এই সেন্টারটাকে লেটস সে এই এ লোকেশন থেকে কোনো একটা পার্টিকেল প্রত্যেকবার রিভলভ করে এইরকম কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে বা ক্লকওয়াইজ ডিরেকশনে এসে ঘুরবে এবং ঘুরে এই প্রত্যেকবার এক এ থেকে শুরু করে আবার এতে আসতে টি সেকেন্ডস অফ টাইম নেবে। ইচ টাইম তার একই অ্যামাউন্ট অফ টাইম লাগবে, এটাকে আমরা বলবো হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনের একটা সার্টেন সাব ক্যাটাগরি হচ্ছে অসিলেশন। অসিলেশনে বলা হয়েছে, অসিলেশন প্রবাবলি ডাবল এল, অসিলেশনে বলা হয়েছে একটা পিরিয়ডিক মোশনে থাকা অবজেক্ট যদি হাফ অফ ইটস মোশন টাইম একটা সার্টেন ডিরেকশনে থাকে অ্যান্ড অ্যানাদার হাফ অফ ইটস মোশন টাইম যদি অপোজিট ডিরেকশনে থাকে, তখন তাকে আমরা অসিলেশন বলি, যেটাকে আমরা ভাইব্রেশন বলি, ভাইব্রেটিং অবজেক্ট, ঠিক আছে? দেন কামস সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশন, হারমোনিক অসিলেশন। সো সিম্পল হারমোনিক অসিলেশন আমরা কাকে বলবো? যখন একটা অবজেক্ট ইন অসিলেশন এমন ভাবে মুভ করবে যেন তার এক্সিলারেশন will be proportional to the displacement but opposite. When the acceleration will be proportional to the displacement but in opposite direction, তখন আমরা সেটাকে বলবো সিম্পল হারমোনিক অসিলেশন। এটার একটা এক্সাম্পল, সব থেকে ইজিয়েস্ট ওয়ে অফ এক্সপ্লেনিং দিস ইজ একটা স্প্রিং নাও। তো লেটস সে উই হ্যাভ আ স্প্রিং লাইক দিস, ঠিক আছে? এই স্প্রিংটার উপর আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব ইন রাইটওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে? সো দিস ইজ হোয়াটস ইয়োর স্প্রিংস ইনিশিয়াল লোকেশন বলা যায়। আচ্ছা, কিছুক্ষণ পর যেহেতু তুমি এটাকে এক্সপ্যান্ড করার জন্য পুল করছো, তুমি দেখলে তোমার স্প্রিংটা দিস ইজ ওয়্যার ইট কামস, ঠিক আছে? এই লোকেশনে তোমার ফোর্স স্টিল কি ভার্টিক্যালি, সরি হরাইজন্টালি ফরওয়ার্ড। আচ্ছা, তাহলে তোমার ফাইনাল লোকেশন অফ ইউর স্টার্টিং পয়েন্ট ইজ নাও হিয়ার, রাইট? রাইট? সো ও ডিসপ্লেস কোন দিকে করছে? ফরওয়ার্ড। আচ্ছা, এখন একটা জিনিস বুঝছো, তুমি যে এই যে টান দিয়া ওরে সোজা করছো, ইচ মোমেন্ট ডু ইউ ফিল আর রেজিস্ট্যান্স ফ্রম দ্য স্প্রিং অর নট? ইউ ফিল দ্য রেজিস্ট্যান্স, রাইট? এবং তুমি এটাও ফিল করতেছো যত তুমি সামনে আনছো, যখন তুমি ইনিশিয়ালি ছিল যে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছো, যখন তুমি ফাইনালি এক্স পজিশনে আসো সেটার একই অ্যামাউন্ট অফ ফোর্স না, ইট হ্যাজ টু বি আ ডিফারেন্ট ফোর্স বা বেশি হইতে হবে, তাছাড়া সে সামনে আসবে না। রিজন কি? রিজন হিসেবে আমরা বলছি ইলাস্টিসিটি বলে একটা ব্যাপার আছে। হুকস ল কি তোমরা পড়েছো কোথাও? হুকস ল কেউ পড়িয়েছে? আচ্ছা, দেয়ার আর থ্রি টাইপস অফ বডি, একটা মাথায় রাখবা। একটা হচ্ছে ইলাস্টিক বডি, দুই নাম্বার হচ্ছে রিজিড বডি, আর তিন নাম্বার হচ্ছে প্লাস্টিক বডি। ফার্স্টে রিজিড বডির কথা বলি। রিজিড বডি হচ্ছে এমন একটা বডি যার উপর তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো। আমরা রিজিড বডি নিয়ে কথা বলতেছি, উই উইল গেট ব্যাক টু দ্য এক্সপ্লেনেশন, বাট ফার্স্ট অফ অল উই আর টকিং অ্যাবাউট রিজিড বডি। রিজিড বডির উপর তুমি একটা এক্সটার্নাল ফোর্স দিছো, সেই এক্সটার্নাল ফোর্সের জন্য তোমার রিজিড বডি ডিফর্ম করছে, there is a deformation, this will never happen. তুমি একটা রিজিড বডির উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো, তার কখনোই কোনো ডিফরমেশন হবে, বুঝতে পারছো? what can happen is if too much extensive force, if too much force, it will break,
এক্সাম্পল, ওয়ালের মধ্যে তুমি ঘুষি দাও, কিছু হবে না। একটা হাতুড়ি দিয়ে বাড়ি দাও, কি হবে? ইটের টুকরা, হ্যাঁ ক্র্যাক হবে বা ইটের টুকরাগুলো ভেঙে যাবে। কোনো বেন্ড দেখবা তুমি, বাট রড, যেই রড দিয়ে বা আমার সিমেন্টেড দিয়ে, মানে যেই রিইনফোর্স কনক্রিট দিয়ে বানানো হয়েছে, ভিতরে যে রড বারগুলো আছে, রড বারগুলার বাড়ি মারলে কি ভাঙবে? ভাঙবে, বেন্ড করবে। দেখো নাই কনস্ট্রাকশনের সময় রডকে বাইরে বাইরে বেন্ড করে ফেলে, রাইট? সেম অ্যামাউন্ট অফ ফোর্স ওয়ালে দিচ্ছ, বেন্ড হবে না ভাঙবে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স একটা গাড়ির বডিতে দিছ, ভাঙবে না ভাঙবে? ট্যাপ খাবে, ট্যাপ খাবে। ডু ইউ সি দ্য থিং? সো রিজিড বডিতে কোন রকম, দেখো দেখো, যখন তুমি গাড়ির বডিতে মারছো, ট্যাপ খাইছে, চিপকায় গেছে, ওটা কি ডিফরমেশন হয়েছে? অবশ্যই হয়েছে। তুমি যখন ওই যে ইয়ার মধ্যে স্টিল বারের মধ্যে বাইরে দিছো, ডিফরমেশন হয়েছে। কিন্তু তুমি যখন হচ্ছে গিয়ে দেয়ালি বাইরে দিছো, কোনো ডিফরমেশন দেখছো? ডাইরেক্ট ভাঙা গেছে। দিস ইজ হোয়াট আর রিজিড বডি ইজ। ক্লিয়ার? নাও লেটস কাম টু প্লাস্টিক বডিজ। তো প্লাস্টিক বডিতে কি হচ্ছে? অবশ্যই এক্সটার্নাল ফোর্স, মানে দেখো রিজিড না প্লাস্টিক না ইলাস্টিক, প্রত্যেকটাই আমার এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য অবজেক্টের আচরণ কিরকম হয়, বিহেভিয়ার কেমন হয়, এটার উপর বেস করে ডিফাইন করতেছে। তো তুমি এক্সটার্নাল ফোর্স দিছো, বডি ডিফর্ম করছে, ঠিক আছে? রিমুভ দ্য ফোর্স। এরপর কিছুক্ষণ পর তুমি ফোর্স রিমুভ করছো, মানে তুমি বাড়িটা কন্টিনিউয়াসলি দাও না, তুমি বাড়ি দিয়ে সরে গেছো। রিমুভ ফোর্স, ডিফরমেশন, রিটেইনস। বুঝো, প্লাস্টিক বডি হচ্ছে সেটা, এক্সটার্নাল ফোর্স দিছো, ডিফর্ম করছে, ফোর্স রিমুভ করছো, ডিফরমেশন সে ধরে রাখছে, আগের মতো আর হয় নাই, হচকাই আছে, এটাকে তুমি বলো প্লাস্টিক বডি। ঠিক আছে? দ্যাট লিভস আস টু ইলাস্টিক বডি। ইলাস্টিক বডি হচ্ছে তুমি এক্সটার্নাল ফোর্স দিবা, তারা ডিফর্ম করবে, ইউ রিমুভ দ্য ফোর্স, ডিফরমেশন backtracks completely, বাট অবশ্যই উইদিন ইলাস্টিক লিমিট। there is a limit, মানে ইচ্ছা মতন ফোর্স দিবা, মানে এরকম তো কিছুই না যে সবসময় রিটার্ন করবে, তাই না? there is a limit, যেটাকে আমরা বলবো ইলাস্টিক লিমিট। ঠিক আছে? তো এই যে ইলাস্টিক বডিগুলো যেগুলো আছে না, এইগুলা আগের জায়গায় ডিফরমেশনকে ফিরায় নিয়ে আসে। স্প্রিংকে টান দাও, ডিফর্ম করবে, মানে এক্সপ্যান্ড হবে। টান ছেড়ে দাও, আবার আগের জায়গায় চলে আসবে। একটা রাবার টান দাও, লম্বা হবে, ফোর্স সরায় নাও, আগের জায়গায় সরে আসবে, অ্যান্ড সো অন, রাইট? এইটা কেন হয় সেটা নিয়ে রবার্ট হুক গবেষণা করছিল, এবং সে বলছে ফর ইচ ইলাস্টিক বডি বা ফর ইলাস্টিক বডিজ, ফর ইলাস্টিক বডিজ উইদিন লিমিট, মানে যেটাকে আমরা পরবর্তীতে ইলাস্টিক লিমিট বলবো, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেস আছে which is proportional to strain। এখন আমরা ডিফাইন করব হোয়াট ইজ স্ট্রেস এন্ড হোয়াট ইজ স্ট্রেন। দুইটার মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলো তো? স্ট্রেইন, যেটা ওপেন সাইডে থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস স্ট্রেইন তুমি ইচ্ছা মতো করবা, অবশ্যই ইন লিমিট, তার উপর বেস করে কি হবে? স্ট্রেস ডেভেলপড হবে। বুঝতে পারতেছি? তো আমরা তাহলে আগে স্ট্রেইনকে ডিফাইন করি। তুমি একটা স্প্রিং নিছো বা একটা এরকম ইলাস্টিক রড নিছো, এই ইলাস্টিক রডটারে তুমি সামনের দিকে ফোর্স দিছো এক্সটেন্ড বা এক্সপ্যান্ড করানোর জন্য, and what you saw is তোমার এই অবজেক্টটা এই পরিমাণ এক্সটেন্ড করছে বা এক্সপ্যান্ডেড হয়েছে। ওকে? তো সেই যে এক্সপ্যান্ডেড হয়েছে, তার জন্য তার লেন্থ এখন চেঞ্জ হয়ে হয়ে গেছে মনে করো এল প্রাইম।
ইনিশিয়ালি তার লেন্থ ছিল মনে করো এল, তাহলে তোমার চেঞ্জ ইন লেন্থ কত? ডেল্টা এল। ডেল্টা এল ইকুয়ালস টু কত? এল প্রাইম মাইনাস এল বলা যায়। এখন মনে করো তুমি প্রথমে যেই স্যাম্পল নিছো, স্পেসিমেন নিছো, সেটার এল হচ্ছে 12 মিটার। তার জন্য যে অ্যামাউন্ট অফ সে এক্সপ্যানশন দিবে, তুমি যদি 20 মিটার লেন্থের আরেকটা রড নাও, একই এক্সপ্যান্ড করবে? অবশ্যই। 12 মিটার লেন্থের একটা রড নিছো, টান দিছো, এক্সপ্যান্ড করছে। 20 মিটার লেন্থের রড নিলে কি একই অ্যামাউন্ট অফ এক্সটেন্ড করতো না বেশি করতো? অবশ্যই। স্প্রিং দিয়েই তুমি বুঝো, 12 মিটার লম্বা স্প্রিং যতটুকু এক্সপ্যান্ড করবে, 20 মিটার স্প্রিং আরো বেশি এক্সটেন্ডেড হবে, হবে না? তো তাহলে শুধু ডেল্টা এল কোনো ইউনিফর্ম ক্যালকুলেশন হয় না। কিন্তু হোয়াট উই ফাউন্ড আউট, যদি তুমি ডেল্টা এল কে ইনিশিয়াল লেন্থ দিয়ে ডিভাইড করো, তাহলে যে কোয়ান্টিটি পাও, ম্যাটেরিয়াল ফিক্স রাখলে এটা কনস্ট্যান্ট। দ্যাট মিনস তুমি একটা ইউনিট, পার ইউনিট লেন্থে কতটুকু চেঞ্জ হয়ে পেয়ে গেছো। মনে করো তুমি এমন একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছো যেটা পার ইউনিট লেন্থে 1 মিটার করে এক্সটেন্ড করে। 10 মিটার হইলে 10 মিটার এক্সটেন্ড করবে, 20 মিটার হলে 20 মিটার এক্সটেন্ড করবে। মেক সেন্স? বুঝতে পারছো? তো এই যে ডেল্টা এল বাই এল, ডেল্টা এল মানে কি? চেঞ্জ ইন লেন্থ। মানে ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ ডিভাইডেড বাই কি? ইনিশিয়াল লেন্থ। এইটাকে বলবো আমরা লেন্থ স্ট্রেইন। কি বলবো এটাকে? লেন্থ স্ট্রেইন। এখন লেন্থ স্ট্রেইন না হয়ে এটা ভলিউম স্ট্রেইনও হইতে পারতো। তুমি মনে করো একটা বেলুন নিছো, বেলুনের উপর চারপাশ থেকে প্রেসার দিছো, বেলুনের ভলিউম, বেলুন, এই বেলুনের উপর চারপাশ থেকে প্রেসার দিছো, ভলিউম শ্রিঙ্ক করবে না? প্রেসারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না? কতটুকু ভলিউম সে শ্রিঙ্ক করবে? তো ভলিউম, তুমি যদি বড় বেলুন নাও তাহলে যতটুকু ভলিউম শ্রিঙ্ক করবে, ছোট বেলুন নিলে কি একই রকম ভলিউম শ্রিঙ্ক করবে? না, ভলিউম শ্রিঙ্কের অ্যামাউন্টে ডিফারেন্স আসবে না? ব্যাপারটা বুঝাইতে পারছি? তো তখন তুমি কি করবা? চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম করে ভলিউম স্ট্রেইন পাবা। তো স্ট্রেইন মানে হচ্ছে চেঞ্জ ইন মেজারমেন্ট ডিভাইডেড বাই ইনিশিয়াল মেজারমেন্ট। দ্যাট ইজ হোয়াট স্ট্রেইন ইজ। বুঝাইতে পারছি? তো এটাই হচ্ছে স্ট্রেইন। আর স্ট্রেস কি? দেখো তুমি যখনই এটার উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো, হোয়াইট ফোর্সটা কে দিছে? তুমি দিছো। কার উপর দিছো? অবজেক্টের উপর দিছো। তুমি যখনই এই ফোর্সটা ছেড়া দিবা, তখন আমি কি দেখবো? ও আবার গ্রিন পজিশনে ব্যাক করছে। গ্রিন পজিশনে কেন ব্যাক করছে? দ্যাট মিনস, মানে হ্যাঁ তুমি ফোর্সটা সরাই দিছো, বাট তুমি ফোর্স সরাই নিছো, ও কেন ব্যাক করছে? which proves অবজেক্ট এর টেন্ডেন্সি ছিল ওই গ্রিন লাইনে ব্যাক করা। তুমি সেই টেন্ডেন্সির এগেইনস্টে ফোর্স দিছো, and that's why you felt that resistance, ভিতরের দিকে তোমার টানছে। ব্যাপারটাকে বুঝতে পারছো? ব্যাপারটাকে ফোকাস করতে পারতেছো, মাথায় চিন্তা করতে পারতেছো? তো এখান থেকে আমি থিওরাইজ করে বলতে পারি, এই যে অবজেক্টের উপর তুমি ফোর্স দিছো, অবজেক্ট তোমার ফোর্সের এগেইনস্টে কি করছে? একটা ফোর্স ডেভেলপ করছে, যেই ফোর্স দিয়ে ও আগের অবস্থা রিস্টোর করছে। বুঝতে পারছি? এটাকে আমরা তাহলে রিস্টোরিং ফোর্স বলতে পারি। এই রিস্টোরিং ফোর্স কে অ্যাপ্লাই করছে? অবজেক্ট। কোথায় অ্যাপ্লাই করছে? অপোজিট টু দা এক্সপ্যানশন অর অপোজিট টু দা ডিফরমেশন বলা যায়। রিস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ অপোজিট টু দা ডিফরমেশন। বলা যায়? কোন কনফিউশন আছে? স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে এই ফোর্স পার ইউনিট এরিয়া, which is ultimately pressure. So that is what stress is. বুঝিয়ে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ভেরি গুড। সো তাহলে স্ট্রেস আর স্ট্রেইন একটা আরেকটার প্রপোর্শনাল। এবার তুমি ফিগার আউট করো, তুমি একটা স্প্রিং নিছো, তুমি স্প্রিংটাকে টানছো, স্প্রিং কি করছে? তোমার এই ডিফরমেশনের এগেইনস্টে একটা রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করছে, রাইট? এই রিস্টোরিং ফোর্সকেই আমরা বলবো হচ্ছে স্প্রিং ফোর্স। বুঝতে পারছি?
এই স্প্রিং ফোর্সকে মনে করো আমরা এফ এস দিয়ে সিগনিফাই করব। ওকে, কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন দেখো এই যে সিম্পল হারমোনিক মোশন, রাইট, এই সিম্পল হারমোনিক মোশনের একটা শর্ত আমরা বলছি এ ইজ প্রপোর্শনাল টু এক্স। এখন উইথ আওয়ার এক্সপেরিয়েন্স, উইথ আওয়ার এক্সপেরিমেন্টস উই ক্যান সে যে স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে হচ্ছে কে একটা কনস্ট্যান্ট, এই কে কনস্ট্যান্টের নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। কি বলবো আমরা? ঠিক আছে, এটা কি বলবো আমরা? স্প্রিং কনস্ট্যান্ট। ভেরি গুড, ভেরি গুড। এন্ড এই ফোর্সটাকে আমরা তখন কি বলবো? স্প্রিং ফোর্স। এখন দেখো এই স্প্রিং ফোর্স কোন ডিরেকশনে? অপোজিট টু হু? এক্স। এক্স গেছে ডানে, স্প্রিং ফোর্স গেছে বামে। এখন তুমি অন্যভাবে চিন্তা করে দেখো যে এই হচ্ছে তোমার জন্য একটা স্প্রিং, তুমি তার উপর ফোর্স অ্যাপ্লাই করছো ইনসাইড দ্য বডি, কিছুক্ষণ পর তুমি দেখবা সেই স্প্রিংটা কি কন্ট্রাক্টেড হয়েছে, তাই দেখবা, রাইট? সো এখন তোমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? লেফট হ্যান্ড সাইডে। আর স্প্রিং কি করার চেষ্টা করতেছে? বাইরে বের হয়ে আসার চেষ্টা করতেছে। বুঝাইতে পারছি? দ্যাট ইজ হাউ এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। মানে এফ বলতে আসলে আমরা এখানে স্প্রিং ফোর্সকে বুঝি, নট দ্য এক্সটার্নাল ফোর্স উই অ্যাপ্লাই। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ভেরি গুড। এখন হাউ ডাজ দিস কাম অ্যাবাউট, এটারও একটা এক্সপ্লেনেশন আছে, সেটা একটু দেখাই। ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবা যে আমি যখন এই সিম্পল হারমোনিক মোশন, দেখো সিম্পল হারমোনিক অসিলেশনকে ডিফাইন করছি কোত্থেকে শুরু করছি? পিরিয়ডিক মোশন থেকে। পিরিয়ডিক মোশনের একটা পার্ট হচ্ছে অসিলেশন, অসিলেশনের আরেকটা ফাংশন বা একটা টাইপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমি কি তাহলে এই সিম্পল হারমোনিক অসিলেশন যেটা আছে এটাকে কি পিরিয়ডিক মোশন বলতে পারি? এভরি সিম্পল হারমোনিক অসিলেশন ইজ আ পিরিয়ডিক মোশন। ভেরি গুড। পিরিয়ডিক মোশনের সব থেকে পারফেক্ট এক্সাম্পল কি হইতে পারে? এরকম একটা সার্কুলার পাথে কেউ ঘুরতেছে। এখন দেখো সার্কুলার পাথে যখন একটা অবজেক্ট ঘুরতেছে, মনে করো প্রথমে শুরুতে ছিল এ পজিশনে, কিছুক্ষণ পর সেই অবজেক্টটা চলে আসছে মনে করো বি পজিশন। তাহলে এ থেকে বি পর্যন্ত সে যে সরছে, এটা প্রুফ কি? এটা প্রুফ হচ্ছে সে একটা এ বি, কি বলে এটাকে, বৃত্তচাপ ইংরেজি কি? বৃত্তচাপ মানে আর্ক, একটা এবি আর্ক ক্রস করছে, রাইট? এই এবি আর্কটা কি ওর লিনিয়ার ডিস্টেন্স বলা যায়, বাট ইন দ্য ইনসাইড অফ ইটস সেন্টার সে কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না? ডু ইউ সি দিস? ওকে, তো তোমরা যদি ট্রিকোনোমেট্রিতে দেখো, ট্রিকোনোমেট্রি চ্যাপ্টার 13-এ এস ইকুয়ালস টু আর থিটা একটা ফর্মুলা ছিল, তোমরা কি এখনো পড়ছো? চ্যাপ্টার 13 হায়ার ম্যাথ, হাফ ইয়ারলিতে নাই। ওকে, এস ইকুয়ালস টু আর থিটা কিভাবে বলা যায় সেটা আমি বলি। তুমি যদি এই এবিটাকে খুবই ইনফিনিটেসিমালি স্মল চিন্তা করো, অনেক ইনফিনিটেসিমালি স্মল চিন্তা করো, হ্যাঁ, তাহলে এই এবিটাকে একটা স্ট্রেট লাইন বলা যায়। যদি ওটা কার্ভ, বাট যদি তুমি খুবই ইনফিনিটেসিমালি স্মল চিন্তা করো তাহলে এটাকে একটা স্ট্রেট লাইন বলা যায়। তখন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায় না? তো একটা জিনিস দেখো, দিস ইজ এই এবি লেন্থটাকে মনে করে বলতেছি আমরা এস, এটা ও, রাইট? ও এ অথবা ও বি দুইটাই কি রেডিয়াস হবে না? বুঝতে পারতেছো? তো যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে এ বি ডিভাইডেড বাই ও বি, এটা কি পারপেন্ডিকুলার বাই বেজ না? এ বি বাই ও বি কি পারপেন্ডিকুলার বাই বেজ না? পারপেন্ডিকুলার বাই বেজ ইকুয়ালস টু কি ট্যান থিটা বলা যায়। ওকে, তো আমি কি তাহলে বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর বলা যায়? এখন যদি এই এ বি সেক আর্কটা অনেক ইনফিনিটেসিমাল হয়, এত ইনফিনিটেসিমাল যে এইটাকে আমি স্ট্রেট লাইন বলতেছি, কার্ভ বলতে পারতেছি না, বা কার্ভ বলা যাবে না, তখন এই থিটাটা কি আরো ইনফিনিটেসিমাল না? ব্যাপারটা এভাবে বুঝো, মনে করো আমি এই যে একটা বিশাল সার্কেল নিছি, সার্কেলের মধ্যে এই দুইটা দাগের মাঝখানের অংশটাকে কি একটা স্ট্রেট লাইন মনে হচ্ছে না? মনে হচ্ছে? ওকে, এবার এটাকে ছোট করো, ছোট করে
এইখান থেকে তুমি একটা লাইন ড্র করো, এইখান থেকে তুমি আরেকটা লাইন ড্র করো। কথার কথা, লাইনটাকে মিলাই দিই। বুঝতে পারছো? থিটা দেখতে পাচ্ছ কত স্মল হয়ে গেছে? হ্যাঁ, সো ওই স্মল লেভেলে এই ট্যান থিটাকে ইকুয়ালস থিটা বলা যায় ডাইরেক্টলি। এত স্মল যে ট্যান থিটার ভ্যালু আর থিটার ভ্যালু একদম কাছাকাছি হবে। তো থিটা ইকুয়ালস টু তখন এস বাই আর বলা যায়। সিমিলারলি এস ইকুয়ালস টু বলা যায় কি জানো? আর থিটা। এখানে এস যেটা না, এসটা হচ্ছে ও লিনিয়ারলি কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, আর থিটা হচ্ছে সে অ্যাঙ্গুলারলি কতটুকু ডেভিয়েশন ক্রিয়েট করছে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এখন এত কিছু বলার কারণ হচ্ছে দেয়ার ইজ অ্যাঙ্গুলার বা সার্কুলার ডিস্টেন্স বা অ্যাঙ্গেল ক্রিয়েশন থিং হিয়ার। ওকে, এখন একটা জিনিস দেখো, এই যে তুমি পুরা সার্কুলার প্যাথে ঘুরে আসছো বা এ থেকে বিতেই আসছো, পুরো সার্কুলার বাদ বাদ এ থেকে বিতেই আসছো, তুমি কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছো? থিটা, থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছো। এই থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে তোমার টাইম লাগছে না? তো ইউনিট টাইমে তুমি কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছো? থিটা বাই টি। ইউনিট টাইমে তুমি কতটুকু ডিসটেন্স ক্রস করছো? এস বাই টি। বলে তুমি কি বলবা? ভেলোসিটি। থিটা বাই টি যেটা, সেটাকে বলা ওমেগা। ইয়েস, এই যে ওমেগা হচ্ছে কি ডব্লিউর মতো অনেকটা। থিটা বাই টি কে কি বলে? ওমেগা। ওমেগার মানেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে পার ইউনিট টাইমে তুমি কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছো, এটা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। বুঝতে পারছো? তোর কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি ভেরি গুড। এটুকু ক্লিয়ার করতে পারছি? এটুকু নিয়ে কোনো সমস্যা আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমি তোমাদেরকে টর্ক বুঝাইছিলাম, মনে আছে? টর্ক। আচ্ছা, আমি আবার দেখাই টর্ক কখন বুঝাইছিলাম। চ্যাপ্টার 4 যখন পড়া শুরু করছিলাম, বলছিলাম একটা অবজেক্টকে তুমি যদি এই পাশে টান দিয়া উপরে উঠাইতে যাও, সোজা উপরে উঠবে না। উঠবে কেন? কজ ওই যে সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর নিচের দিকে একটা ওয়েট আছে, এই দুইটা ফোর্সের মধ্যে কি আছে? একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা কি বলবো? আর। এই আর গ্যাপে এফ আর ডব্লিউ অপোজিং দুইটা ফোর্স থাকার কারণেই আমরা দেখতে পাইছি যে এই অবজেক্টটা এরকম কাউন্টার ক্লকওয়াইজ, সরি এইদিকে না, এই অবজেক্টটা এরকম রোটেশনে ঘুরে গেছে, তাই দেখছি না? মনে আছে? তো এই রোটেশনটা কেন হয়েছে? শুধু কি এই দুইটা ফোর্সের জন্য? না, দুইটা ফোর্সের মাঝখানে কি ছিল? আর ছিল, তাই। তো তখন আমরা নতুন একটা কোয়ান্টিটি নিয়ে আসি, এটাকে বলি টর্ক। ঠিক আছে? টর্ক ইকুয়ালস টু আমরা বলি ফোর্স টাইমস আর। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। টর্ক ইকুয়ালস টু বলতে পারি আমরা ফোর্স টাইমস আর। এই আরটা কেন আসছে? আচ্ছা, আরটা কেন আসছে? বিকজ আমি একই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি রেখা ফোর্স দিই না। আমি যদি উপর দিয়ে ফোর্স দিতাম তাহলে কি আমার এই আরটা আসতো? দুটার মধ্যে গ্যাপ থাকতো না। এবার আমি বলছিলাম না যে এটা এই ফোর্স দেওয়ার পর সোজা হয়ে যায় এই জন্য, বিকজ নিচের দিকে ডব্লিউ থাকে আর উপর দিকে থাকে এফ। একই পয়েন্ট বরাবর ডিরেক্টেড হয়ে যায়, তখন এদের মধ্যে আর গ্যাপ থাকে না, তখন সে স্টেবল হয়। তো যতক্ষণ পর্যন্ত আর থাকে ততক্ষণ পর্যন্ত স্টেবল না হয় কি করে? রোটেট করে। তো রোটেশনের জন্য কি লাগে? এরকম একটা আর দরকার হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে সিম্পল হারমোনিক মসিলেশন, এ ইজ প্রপোর্শনাল টু কি মাইনাস এক্স পড়ছি না আমরা? এটা তো বইও লেখা আছে হয়তো বা কোনো না কোনো জায়গায়। আমি যদি বোথ সাইডে খেয়াল করে দেখো, এম এ মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস এম এক্স আসে। লেফট হ্যান্ড সাইডে কি আসে? ফোর্স আসে। এরপর ক্যালকুলেশন করে, এটা যেহেতু রিলেটেড টু সার্কুলার মোশন, ক্যালকুলেশন করে দেখা গেছে এই জায়গায় এই এম এ কে আমরা যদি ফোর্স বলি, হ্যাঁ, এখানে আরেকটা ইয়া মিসিং থাকে না? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হয় ওমেগা স্কোয়ার্ড। এটা ফ্রম এক্সপেরিমেন্টস উই গেট রিভিলড যে এই কনস্ট্যান্টটা কি? ওমেগা স্কোয়ার্ড। ওমেগা স্কোয়ার্ড। ওমেগাটা কি? ওই যে তুমি যে সিম্পল হারমোনিক মোশনে গেছো, দ্যাট মিন্স তোমার কি আছে? একটা সার্কুলার মোশন আসছে। সার্কুলার মোশন আসছে মানে তোমার থিটা বাই টি আছে। বুঝতে পারছো?
তো তখন ভ্যালু মেপে দেখা গেছে দিস ইজ ওমেগা স্কোয়ার, বুঝছো? তো এইবার এই এম আর ওমেগা স্কোয়ার দুইটাই কনস্ট্যান্ট। কেন ওমেগা কনস্ট্যান্ট সেটাও বুঝো। আমরা কি বলছি, এটা সিম্পল হারমোনিক মোশন বলছি না ভাইয়া? সিম্পল হারমোনিক মোশন যদি হয় তাহলে পুরাটা যদি একবার ঘুরে আসে, ধরো এ থেকে পুরা এ ঘুরে আসছে, কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 2 পাই। এবং এই 2 পাই আসতে প্রত্যেকবার কত টাইম লাগছে? টি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? 2 পাই ডিভাইডেড বাই টাইম কত? দুইটাই কনস্ট্যান্ট না? থিটা বাই টি এর ভ্যালু তাহলে কি হবে? ওমেগা, which is another constant. তো এই জন্য ওমেগা কনস্ট্যান্ট অনলি ইন কেস অফ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন না হলে টি সবসময় একরকম হবে না, চাকা ঘুরে আসতে একবার এক টাইম লাগবে, তখন ওমেগার কনস্ট্যান্ট হবে না, তখন আবার এই ক্যালকুলেশন আসবে না। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো তুমি যদি এই সব কিছু মিলায় দেখো, ক্যালকুলেশন এসে বলে এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার, দুইটাই কনস্ট্যান্ট না, তখন তুমি এটাতে বলতে পারো এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। সুতরাং তাহলে কে ইকুয়ালস টু কত বলো? এম ওমেগা স্কোয়ার। ঠিক আছে? তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো? কে বাই এম বলা যায়। আবার ওমেগা স্কোয়ার মানে কত? থিটা স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার বলা যায়। পুরো একবার ঘুরে আসতে কতটুকু তুমি অ্যাঙ্গেল ক্রিয়েট করবা? 2 পাই ইন রেডিয়ান, থিটা ইকুয়ালস টু 2 পাই। এবং পুরো 2 পাই ঘুরে আসতে তোমার প্রত্যেকবার কত টাইম লাগতেছে? টাইম পিরিয়ড টি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারি উপরে 4 পাই নিচে টি স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো? কে বাই এম বলা যায়। তুমি এখন রুট ওভার করে দাও বোথ সাইড কে, বোথ সাইড যদি রুট ওভার করে দাও তাহলে 2 পাই বাই টি ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম আসে। তাহলে টি ইকুয়ালস টু কত আসবে? 2 পাই রুট ওভার এম বাই কে। বুঝাইতে পারছি? এই ইকুয়েশনটা দিয়েই মনে হয় চ্যাপ্টারটা শুরু করছে। টি ইজ ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে, চ্যাপ্টার 7 এর শুরুতে দেখবা এই ইকুয়েশনটা দেওয়া আছে। এখনো পড়ো নাই না? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স ইকুয়েশন দেওয়া আছে, এবং এটা কার জন্য? স্প্রিং এর জন্য। এই যে এটা কার জন্য? এটাও স্প্রিং এর জন্য। এটা কার টাইম পিরিয়ড? স্প্রিং এর টাইম পিরিয়ড। হোয়াট ইট মিনস ইজ তুমি যদি একটা 20 গ্রাম ম্যাসের স্প্রিং কে একটু টাইনা ছাইড়া দাও তাহলে ওরকম দুলবে না? ওর একটা টাইম পিরিয়ড থাকবে না? দ্যাটস ইজ টাইম পিরিয়ড। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবং সিম্পল পেন্ডুলাম, যেটা সিম্পল পেন্ডুলামও এই জিনিস মেনে চলে, মানে সিম্পল হারমোনিক মোশনের ল মেনে চলে। এন্ড দ্যাটস ওয়াই সিম্পল পেন্ডুলামের জন্য ফর্মুলা হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই, ঠিক আছে? ওয়্যার এল ইজ দ্য ইফেক্টিভ লেন্থ, এল কি? আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে? এটার প্রুফ কি এটা ইন্টারে উঠে দেখবা। বাট এটার ওই যে সিম্পল পেন্ডুলামের কিছু ল আছে, এইটা চ্যাপ্টার 4-এ পড়ানো দরকার ছিল, বাট পড়াই নাই কেন আমি ভুলে গেছি মনে হয়। আচ্ছা সমস্যা নেই, কালকে পড়াই দিও, একটু মনে করে দিও। সিম্পল পেন্ডুলামের ল আছে 3টা। ঠিক আছে? আমি ভর্টেক্স করছি, দাঁড়াও, চেঞ্জ টেমপ্লেট, তোমরা তো হচ্ছে স্টেলার। অফ চেঞ্জ টেমপ্লেট, অ্যাপ্লাই টু অল দেওয়া যায় না কোথাও? অ্যাপ্লাই, আচ্ছা সবগুলা চেঞ্জ করতে, চেঞ্জ টেমপ্লেট। আরে হয় মাঝে মধ্যে, একই কালারের তো অলমোস্ট, এটাই ভুল করছি আমি। কালার প্যালেট ডিফারেন্ট দেওয়া দরকার ছিল। যখন এসব নিয়ে বসি ধরো মাথায় এত কাজ থাকে, যত তাড়াতাড়ি এটি শেষ করতে পারি ততই ভালো লাগে, তাড়াতাড়ি। বাট এনিওয়েজ, এই হচ্ছে চ্যাপ্টার 7-এর স্টার্টিং। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? হ্যাঁ। এরপর হচ্ছে বইয়ে সিম্পলি হচ্ছে যে ওয়েভ কাকে বলে, ওয়েভের ডেফিনিশনস গুলো বলছে। এখন ফার্স্ট অফ অল ওয়েভ আসলে কি,
ওয়েভ আসলে কিছুই না, একটা মিডিয়ামের মধ্যে আমার অনেকগুলা পার্টিকেল থাকে, প্রত্যেকটা পার্টিকেল এরকম সিম্পল হারমোনিক অসিলেশনে অসিলেট করে, তখন বেসিক্যালি ওয়েভ ক্রিয়েট হয়। ঠিক আছে, দ্যাটস অল ওয়েভ ইজ। আচ্ছা, ওয়েভের সাথে কিছু কোয়ান্টিটি আছে। ওয়েভটা আসলে মানে সিম্পল হারমোনিক মোশন তো বুঝতে পারছি, অসিলেশন তো বুঝতে পারছি। তো মনে করো লেটস সে উই হ্যাভ আ রড লাইক দিস। ঠিক আছে, এই রডের কোথাও তুমি যদি ভাইব্রেশন ক্রিয়েট করো, তখন কি হবে? সবাই তো একসাথে ভাইব্রেট করবে না, তো সবগুলো পার্টিকেল তো একসাথে ভাইব্রেট শুরু করবে না। ওই যে স্কুলে যখন তোমরা ডিসপ্লে করো, ওয়েভ যখন যায় সবাইকে একসাথে লাফায়, কেউ আগে একজন উঠে, ও নামে তারপর আরেকজন উঠে, এরকম করে হয় না? দ্যাটস হাউ ওয়েভস আর ওয়ার্ক। ঠিক আছে, তোমার একটা মিডিয়াম ওয়েভের জন্য, ওয়েভ আর টু টাইপস ফার্স্ট অফ অল। একটা হচ্ছে কি মেকানিক্যাল ওয়েভস, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, তো যারা মেকানিক্যাল ওয়েভ, তাদের জন্য মিডিয়াম লাগে, দ্যাটস দ্য ডেফিনিশন। মেকানিক্যাল ওয়েভ তারা, যাদের জন্য মিডিয়াম লাগবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা, যাদের জন্য মিডিয়াম লাগবে না। অবশ্যই। গরম লাগছে? তো মেকানিক্যাল ওয়েভ তারা, যাদের জন্য মিডিয়াম লাগে না। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা, যাদের জন্য মিডিয়াম, তাহলে উল্টা বলছি, মেকানিক্যাল ওয়েভের জন্য মিডিয়াম লাগে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য মিডিয়াম লাগে না। সো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে এখন কথা বলবো না, মেকানিক্যাল ওয়েভ নিয়ে কথা বলবো। সো তোমার মিডিয়াম লাগবে, সো লেটস সে এটা একটা রড, যেই রডের মধ্যে তোমার সেই যেই রডটা সেই মিডিয়াম হিসেবে অ্যাক্ট করবে। তো হোয়াট হ্যাপেন্স ইজ, এই যে রডের মধ্যে তুমি যখন একটা ভাইব্রেশন দিবা না, ভাইব্রেশন, ও মাই গড এটা কি হইলো, তো রডটা উইল ভাইব্রেট লাইক দিস। দ্যাট মিনস দেখো, রডের যে পার্টিকেল আছে না, এই পার্টিকেলটা এখানে জাম্প করবে, এই পার্টিকেলটা আরেকটু উপরে, এই পার্টিকেলটা আরেকটু উপরে, বাট সবাই একসাথে না, এক একটা টাইমে। ব্যাপারটা কি বুঝতেছো? এক এক মানে একটা নির্দিষ্ট টাইমে প্রত্যেকটা পার্টিকেল একই লোকেশনে নাই, থাকলে তো সে সোজা রডই হইতো, তাই না? তো রড না বলে যখন যে ছাদে যে কাপড় শুকাতে দেওয়া রশি আছে না, ওইরকম রশির সাথে তুলনা করো, দে উইল ট্রাভেল লাইক দিস। ঠিক আছে, অথবা when you have a spring, it doesn't do that. তুমি যখন একটা স্প্রিং নাও, তখন ও একবার কন্ট্রাক্টেড হবে, আর একবার সে এক্সপ্যান্ডেড হবে, আবার সে কন্ট্রাক্টেড হবে, আবার সে এক্সপ্যান্ডেড হবে। অ্যাজ এ রেজাল্ট তোমার সামনে, এই স্প্রিং এর সামনে যে এয়ার মিডিয়ামটা আছে, ওর কিছু অংশ এরকম কন্ট্রাক্টেড থাকবে, কিছু অংশ এরকম এক্সপ্যান্ডেড থাকবে, কিছু অংশ এরকম কন্ট্রাক্টেড থাকবে, কিছু অংশ এরকম এক্সপ্যান্ডেড থাকবে। দ্যাটস হাউ দ্য এয়ার উইল ফ্লো। বুঝাইতে পারছি? তো দিস ইজ দ্য টু টাইপস অফ মেকানিক্যাল ওয়েভস ইউ গেট, বিকজ পার্টিকেল গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে অসিলেট করে। এইখানে মিডিয়ামের সাথে লংগিটিউডেন মানে লং ইন ইট অ্যালং ইটস লেন্থ ইয়া করতেছে না, কি বলে এটাকে, অসিলেট করতেছে না, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভস। ও না, ভুল বলছি, এটা ট্রান্সভার্স ওয়েভস, লংগিটিউডিনাল তো আসলে ওইটা, মাই ব্যাড। মানে অ্যালং ইটস লেন্থ, মিডিয়ামের অ্যালং ইটস লেন্থ ওয়েভ যাইতেছে, সেটা হচ্ছে প্রবাবলি লংগিটিউডিনাল ওয়েভ। আর উল্টাটা মনে হয় ট্রান্সভার্স ওয়েভ। শিট ম্যান, আমি এটা ভুল করলাম কেমনে, দাঁড়াও, তাও শিওর হয়ে বলি, কোথায় 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 নাই। ইয়েস, এইটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ অ্যালং ইটস লেন্থ, আর এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যেটাতে মিডিয়ামের সাথে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারলি পার্টিকেল মুভ করে, আর যেটাতে অ্যালং দ্য লেন্থ অফ দ্য মিডিয়াম পার্টিকেল মুভ করে। দ্যাটস হোয়াট ট্রান্সভার্স অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভস আর। ঠিক আছে, সাউন্ড ওয়েভস আর লংগিটিউডিনাল ওয়েভস, ওয়েভস ইন আ কারেন্ট অথবা ওয়েভস ইন আ
সি ওয়েভস ইন এরকম রোপ, এগুলো সবগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস। ঠিক আছে, ওকে। যখন ওয়েভের মধ্যে কিছু তোমার টার্মিনোলজিস আসে, যেমন ফার্স্ট অফ অল আমার হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ বলে একটা ব্যাপার আছে। ওয়েভ লেন্থ জিনিসটা কি? একটা ওয়েভ কমপ্লিট হওয়ার জন্য, এখানে কয়টা ওয়েভ আছে দেখো তো? তিনটা। এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ। একটা ওয়েভ কমপ্লিট হওয়া মানে টোটাল 2 পাই ক্রিয়েট করা বা 2 পাই শেষ হওয়া। তো এটা পাই, এটা পাই, দুইটা মিলে কি 2 পাই। ঠিক আছে, আচ্ছা। হাউ আর দিস পাইস অ্যান্ড 2 পাইস, এটা আজকে ক্লাস আসলে বোঝাচ্ছি না, এটা পরীক্ষাটা শেষ হোক, তারপর টাইম নিয়ে এই জিনিসপত্র বোঝাবো। ঠিক আছে, কোনটা পাই কোনটা 2 পাই, আমি জাস্ট তোমাদের সিলেবাস শেষ করে দেওয়ার জন্য, টপিকটা ক্লিয়ার করার জন্য বলতেছি আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই টোটাল একটা ওয়েভের মধ্যে, মানে একটা ওয়েভ পুরাপুরি যাওয়ার জন্য যতটুকু লেন্থ ইন দ্য মিডিয়াম সে ক্রিয়েট করে, শেষ করে, অথবা এখানেও দিস ইজ ওয়ান কন্ট্রাকশন আর আরেকটা কন্ট্রাকশনের শুরু, এই পর্যন্ত হচ্ছে তোমার লিমিট অফ অ্যানাদার ওয়েভ। বুঝতে পারছো? এই টোটাল একটা ওয়েভ কমপ্লিট হওয়ার জন্য আমার যতটুকু লেন্থ ইন দ্য মিডিয়াম ওয়েভটা ক্রস করে সেটাই হচ্ছে ওয়েভ লেন্থ। ঠিক আছে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আর হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা তো জানো যে টোটাল 1 সেকেন্ডের মধ্যে কতগুলা কমপ্লিট ওয়েভ তুমি পাও। দেখো, একটা ওয়েভ টোটালি কমপ্লিট করতে তোমার যে টাইম লাগে এটাকে বলবো তুমি টাইম পিরিয়ড, রাইট? সো 30 সেকেন্ডস অফ টাইমে তুমি কয়টা ওয়েভ কমপ্লিট করতেছো? ইউনিট টাইমে, 1 সেকেন্ড টাইমে তুমি কয়টা ওয়েভ কমপ্লিট করতেছো? 1/t, ইউনিটারি মেথড দিয়ে। So that is what your frequency is. Frequency is equals to 1/t. বুঝতে পারছো? ইউনিট টাইমে তুমি কতগুলা ওয়েভ কমপ্লিট করছো। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, এরপর আছে ভেলোসিটি। অবশ্যই ওয়েভ ভেলোসিটি। ঠিক আছে, ওয়েভ ভেলোসিটি মানে যেই ভেলোসিটিতে তোমার ওয়েভ ট্রাভেল করবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? রাইট? আচ্ছা, এখন ওয়েভ যেই ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, আমি যদি সেটাকে ডিফাইন করতে চাই, একটা কমপ্লিট ওয়েভ ক্রস করার জন্য তুমি কতটুকু লেন্থ ক্রস করতেছো? ওয়েভ লেন্থ, অ্যামাউন্ট অফ লেন্থ ক্রস করতেছো, যেটাকে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করবো। ঠিক আছে, আর এই একটা ওয়েভ কমপ্লিট করতে তুমি কতটুকু টাইম নিচ্ছ? টাইম পিরিয়ড অফ অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছ, রাইট? রাইট? তাহলে আমি যদি বলি টি সেকেন্ডস অফ টাইমে তুমি টোটাল তোমার ওয়েভ কতটুকু ডিস্টেন্স ক্রস করছে? ওয়েভ লেন্থ অ্যামাউন্ট অফ ডিস্টেন্স। তাহলে ইউনিট সেকেন্ড, 1 সেকেন্ডে তোমার ওয়েভ কতটুকু ডিস্টেন্স ক্রস করবে? ল্যামডা বাই টি। তাহলে এই ল্যামডা বাই টি ইকুয়ালস টু হোয়াট? ভি। ভি ইকুয়ালস টু এস বাই টি এর মতো বলা যায়। টি হচ্ছে টাইম পিরিয়ড, একটা কমপ্লিট ওয়েভ কমপ্লিট করার জন্য তোমার যতটুকু টাইম লাগতেছে। ল্যামডা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ ক্রস করার জন্য কতটুকু ডিস্টেন্স ক্রস করতেছো। ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু কি? ওয়েভ ভেলোসিটি, রাইট? রাইট? তো আমি তাহলে ভি ইকুয়ালস টু ল্যামডা ইনটু 1/t এভাবে বলতে পারি। আর এই 1/t ইকুয়ালস টু হোয়াট? ফ্রিকোয়েন্সি। দ্যাটস হোয়াট গিভস আস ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? দ্যাটস ইট। চ্যাপ্টারের মেইন ইকুয়েশনই হচ্ছে এইটা, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। ঠিক আছে, অ্যান্ড দেন এইটারও আসলে কোনো ডিরেক্ট প্রুফ আমি তোমাদেরকে এখন দিতে পারতেছি না, বাট এটা বইয়ে বলা আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। ইন কেস অফ সাউন্ড ওয়েভস কোথায় ট্রাভেল করতেছে? এয়ারে, রাইট? বাট শুধুমাত্র এয়ারেই ট্রাভেল করে না, তুমি যদি পানির নিচে গিয়েও কথা বলো বা সাউন্ড উৎপন্ন করো, ওটা স্টিল পানির নিচেও যায়। বা এই যে এখন কাঠ পোকা কাঠ কাটতেছে, রাইট নাও, সাউন্ডটা কোথায় হচ্ছে? ইনসাইড দ্য সলিড। সলিডের মধ্যে দিয়েও সাউন্ড ট্রাভেল করে। তুমি এইখানে বাতাসে যতটুকু বেশি সাউন্ড শুনতেছো, যেই কাঠে এখন কাঠ পোকা খাইতেছে ওইটার মধ্যে কান দাও, আরো বেশি বেশি সাউন্ড শুনতে পারবা। দ্যাট মিনস এটা মিডিয়ামের উপর বেস করে তোমার ভেলোসিটি বাড়ে বা ভেলোসিটি কমে সাউন্ডের ক্ষেত্রে। এখন তুমি যদি এই জায়গাতে টেম্পারেচারকে ইন্ট্রোডিউস করো, টেম্পারেচারের রেসপেক্টেও
ওয়েভ ভেলোসিটি চেঞ্জ হয়। কেন? কারণ দিজ আর অল মেকানিক্যাল ওয়েভস। ফার্স্ট অফ অল মেকানিক্যাল ওয়েভস আর হেভিলি ডিপেন্ডেন্ট অন হোয়াট? মিডিয়াম। তুমি যখনই টেম্পারেচার বাড়াই দিবা তখন মিডিয়ামের পার্টিকেলগুলো আগের থেকে বেশি ভাইব্রেট করতেছে না? তো দে আর মোর কাইনেটিক্যালি অ্যাক্টিভ। তো অবভিয়াসলি তোমার ওখানে কি হবে? টেম্পারেচার বাড়লে তোমার ওয়েভ ভেলোসিটিও বাড়বে। And the relationship is V is proportional to root over T, but T temperature টা not in degree Celsius, T temperature টা is called absolute temperature, যেটা হচ্ছে গিয়ে Kelvin scale. V is proportional to T, but T is in Kelvin scale. বুঝতে পারছো? What it means is যদি তোমার কাছে মিডিয়াম 1 মানে টেম্পারেচার 1 হয়, T1, so V1 by V2 is equals to root over T1 over T2. So let's say তুমি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভেলোসিটি ওয়েভ ভেলোসিটি কত জানো? 0 ডিগ্রি সেলসিয়াসে কত তুমি বের করতে পারবা। ইয়েস, এক্স্যাক্টলি। সাউন্ড ওয়েভের একটা ইউজেজ হচ্ছে রেডার টেকনোলজি, বা এটাকে কি বলে? রিফ্লেকশন অফ সাউন্ড, যেটাকে আমরা হচ্ছে গিয়ে বাংলায় বলে প্রতিধ্বনি, ইংরেজিতে কি বলে? হ্যাঁ, রিফ্লেকশন অফ সাউন্ড মানে প্রতিধ্বনি হচ্ছে কি যে ইফ ইউ শাউট আউট ইকো। ইয়েস, থ্যাংক ইউ, ইকো। হাউ ডাজ ইকো ফর্ম? ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো শব্দ সাউন্ড তুমি যখন শুনো 0.1 সেকেন্ড পর্যন্ত সেটার একটা এক্সিস্টেন্স তোমার কানে থাকে। অর্থাৎ একটা সাউন্ড শোনার 0.1 সেকেন্ডের আগেই যদি তুমি আরেকটা সাউন্ড শোনো, তুমি এটা আসলে শুনবা না, বুঝবা না। 0.1 সেকেন্ড পরে অ্যাটলিস্ট শুনতে হবে। তো ইকো শুনতে তুমি তখনই পারবা, ইকো সব জায়গায় হয়, এই রুমের মধ্যে ইকো হইতেছে, বাট তুমি শুনতেছো না, বুঝতেছো না, বিকজ ওই দেয়ালে বাড়ি খায় তোমার কানে আসতে আসতে 0.1 সেকেন্ড হতেছে, তারা অনেক কম সময়ের মধ্যে তোমার কানে চলে আসতেছে। বাট তুমি যদি মনে করো এই যে তুমি দাঁড়ায় আছো আর তোমার সামনে বিশাল একটা পাহাড় আছে বা কিছু একটা আছে, তুমি চিল্লানি দিচ্ছ, এটা মানুষ, এটা পাহাড়। তো তুমি ওকে চিল্লানি দিচ্ছ, তোমার সাউন্ড কি করছে? গেছে। তোমার থেকে সাউন্ড পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে কত? 2 মিটার। আবার সে বাড়ি খায় তোমার কাছে ফেরত আসছে, আরো কত হয়েছে? 2 মিটার। টোটাল সাউন্ড কতটুকু ট্রাভেল করছে? 2D মিটার্স। ঠিক আছে, এই 2D মিটার সে ট্রাভেল করছে কত ভেলোসিটিতে? ধরো v ভেলোসিটিতে। ঠিক আছে, আর আমরা জানি v ইজ ইকুয়ালস টু হোয়াট? s বাই t, রাইট? তাহলে আমার এখানে সাউন্ড কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে? 2D বাই t, রাইট? এন্ড t তুমি জানো কত? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের থেকে আইদার 0.1 সেকেন্ড হবে অথবা থেকে বেশি হবে, থেকে কম হইলে শোনা যাবে না। লেটস সে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস সাউন্ডের যে ভেলোসিটি ইন এয়ার সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বই এটা বলা আছে 332 অথবা 323 কিছু একটা মান বলা আছে, একটু দেখে নিও। ঠিক আছে, তো ধরো এটা 332 বললাম, তাহলে এরকম 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটা রুমে, একটা লোকেশনে তুমি যদি নিজের ইকো শুনতে চাও, মিনিমাম তোমার ডি ডিস্টেন্স হইতে হবে, ধরে নাও, এর থেকে কম হইলে হবে না। তার জন্য তোমার ভেলোসিটির ইনপুট হচ্ছে 332 ইনটু টাইম কত? 0.1 ইকুয়ালস টু কত হবে? 2D। সুতরাং d ইকুয়ালস টু কত হবে? 33.2 ডিভাইডেড বাই, ডিভাইড করে দেখো কত আসে। তার মানে অ্যাটলিস্ট 16.6 মিটার ডিস্টেন্সে একটা রিফ্লেকটিভ সারফেস থাকতে হবে যদি তুমি এই ইকোটা শুনতে চাও তোমার নিজের ভয়েসের। বুঝাইতে পারছি? এখন এখানে অনেক রকম ভ্যারিয়েশন অ্যাড করা যায়। কিরকম? মনে করো বললাম এই যে তুমি আসো না, তুমি দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইতেছো না, তুমি দৌড়াইতে দৌড়াইতে চিল্লাইতেছো। তো ইনফ্যাক্ট তুমি প্রথমে শুরুতে এখানে ছিলা, তুমি যখন প্রথম চিল্লানিটা দিছো তখন তুমি এখানে ছিলা, যেহেতু তুমি দৌড়াইতেছো তুমি সামনে আগাইছো, তাই না? দৌড়াচ্ছ, হ্যাঁ, বা চিল্লানি দিয়ে দৌড় দিছো, ঠিক আছে। তুমি প্রথমে ছিলে এখানে, একটু পরে যখন তুমি শুনতেছো তখন তুমি ছিলে এখানে। দ্যাট মিনস তখন তোমার ট্রাভেলিং ডিস্টেন্স কিন্তু একই রকম হবে না।
তুমি ডি পর্যন্ত তোমার সাউন্ড আগে যাবে, আর তারপর সে পুরা ডি ফেরত আসবে না, সে কিছু দূর এসে ফেরত এসে তোমার কাছে, তুমি তারপর শুনবা তুমি সামনে আগাচ্ছ, তখন তোমার ধরতে হবে এক্স। তুমি কতটুকু সামনে আগায় গেছে এটা বাইর করতে হবে। যদি তুমি বলে দিতে হয় তুমি 2 মিটার/সেকেন্ড ভেলোসিটি দিয়ে তুমি দৌড়াইছো, এবং তুমি দৌড় শুরু করার 3 সেকেন্ড পর শুনছো, তো তুমি ওই 2 মিটার ইন্টু 3 সেকেন্ড 6 মিটার, তুমি তাহলে 6 মিটার আগাইছো। এই যে ডি দেওয়া আছে, ডি থেকে 6 মাইনাস করে তুমি কি এক্স এর ভ্যালু পাই যেতেছো। বুঝতে পারছি। আবার এরকম হইতে পারে যে তুমি হচ্ছে কি অপোজিট দিকে দৌড়াচ্ছ, তাহলে তোমার তখন ডি আর ডি এর থেকে আরো একটা জিনিস প্লাস করে এক্স হবে। বুঝতে পারছো। অনেক রকম ঘটনা করা যায়। অথবা তুমিও দৌড়াইতেছো, আবার এই যে পাহাড়ও দৌড়াইতেছে। মনে করো পাহাড় না, এটা একটা বিশাল বড় কি বলবো ওয়াল বানায়া, ওয়ালটা একটা গাড়ির পিছনে রাখছি, গাড়িটা সামনে যাই গেছে। ধরো না মানে, মানে যদি কঠিন করতে চাই উই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল, বুঝো নাই। অথবা মনে করো একটা আইসবার্গ সাগরে ভাসতেছে, আর তুমি হচ্ছে আইসবার্গ সাগরে ভাসতেছে, আর তুমি সাগরে হচ্ছে গিয়ে ইয়াতে করে জাহাজে করে তুমি অপোজিট দিয়ে দিছো। আইসবার্গ বলা সাঁতার মানে সাগরে তুমি সাঁতার কাটতে পারবে না, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মরে যাবা। বাট বুঝতে পারছো জিনিসটা, সেটআপটা এরকম করে প্রবলেমস হবে আর কি। সো দ্যাটস চ্যাপ্টার 7, দ্যাটস অল চ্যাপ্টার 7 ইজ। মানে মেইন হচ্ছে এগুলাই। হ্যাঁ মাঝখানে অনেক রকম ডেফিনেশনস আছে, এই আছে সেই আছে, বাট মেইন জিনিসপত্র এগুলাই আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। ক্লাসটা আপলোড করে দিব পোলাবেন।